হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 47 এর মধ্যে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব, সে বিষয় নিয়ে আমি আগে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এরকম ঘটনা ঘটতে চলেছে। সেটা হচ্ছে কেন্দ্র সরকার কিন্তু বেশিদিন টিকে নেই। বেশিদিন টিকে নেই এই কারণে টিকে নেই বলছি আমি বেসিক্যালি যে সমাজের মধ্যে যে বিজেপির যে একটা ভাবধারা ছিল, সেই ভাবধারা কিন্তু ধীরে, ধীরে ভোঁতা হতে শুরু করেছে। ওকে? ধীরে, ধীরে সেটা কিন্তু যে একসময় যে তীক্ষ্ণ ফলার মতো যেটা মানুষের মনে গাঁথতো, সেই জিনিসটা কিন্তু এখন আর বিজেপি করতে পারছে না। নরেন্দ্র মোদীর যে হাওয়াটা চলছিল, সেই হাওয়াটা কিন্তু এখন প্রবাহ হওয়া বন্ধ হয়ে গেছে। যবে থেকে ৫ই জুনে যে একটা রেজাল্ট এসেছিল যে আমাদের লোকসভা ইলেকশনে, সেখানে দেখা গিয়েছে যে পর্যাপ্ত পরিমাণে সিটের তুলনায় কম সিট পেয়েছে বিজেপি সরকার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছিল যে মানে হাওয়াটা যেদিকে বইছিল তার বিপরীতে বয়া শুরু করে দিয়েছে। তার মধ্যে থেকে যে জিনিসটা উঠে এসেছে সেটা হচ্ছে আরএসএস এর সাথে বিজেপির সংঘাত। আমরা জানি যে আরএসএস এর থেকে একসময় কিন্তু ভারতীয় জনসংঘ কিংবা ভারতীয় জনতা পার্টি বলতে পারেন, সেখান থেকে উঠে আসে। ওকে? মানে আরএসএস এরই একটা ভাগ, একটা শাখা পরবর্তীকালে বিজেপি রূপে আমাদের সামনে উঠে আসে। আর সেই বিজেপি বর্তমানে এই অবস্থায় রয়েছে। কিন্তু বিজেপির মধ্যে থাকা কিছু নেতা, অর্থাৎ বেসিক্যালি ২ টো নেতাই রয়েছে, মাথা যারা রয়েছে। একটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। তারা বেসিক্যালি কিন্তু বিজেপিকে আরএসএস এর থেকে কিন্তু দূর করার চেষ্টা করেছে। এবং যখন আমরা দেখছিলাম যে ২০২৪ এ যখন লোকসভা ইলেকশন কন্ডাক্ট করা হয়, সেই সময় কিন্তু দেখা গিয়েছে যে আমাদের যে কেন্দ্রীয় যে মন্ত্রী রয়েছে, কিংবা যদি আপনি বলতে পারেন যে আমাদের বিজেপির যে প্রেসিডেন্ট রয়েছে, ওকে? অধ্যক্ষ রয়েছে, রাষ্ট্রীয় অধ্যক্ষ, তিনি কিন্তু ডাইরেক্ট বলেছিলেন যে আমাদের বিজেপির কিন্তু আরএসএস এর দরকার নেই। বিজেপি নিজেই কিন্তু একটা বড়সড় পার্টি, বিজেপি ওই অবস্থায় চলে এসেছে যেখানে কিন্তু আরএসএস এর আর দরকার নেই। তো লোকসভা ইলেকশনে কি করেছিল, যে আরএসএস এর যে লোকজন রয়েছে, কর্মকর্তারা রয়েছে, তারা কিন্তু বেসিক্যালি ভোটের সময় ভোট প্রচারে কিন্তু বেরিয়ে পড়েছে। মানে সেখান থেকে যে বেরিয়ে পড়ার কথা, সেখান থেকে সরে এসেছে। তারা ভোট প্রচার করতে বেরোয়নি। তার কিন্তু ফল দেখা গিয়েছে উত্তরপ্রদেশে দেখতে পেরেছি, মহারাষ্ট্রে দেখতে পেরেছি, কিংবা আমরা হরিয়ানার ক্ষেত্রেও কিন্তু দেখতে পেরেছি। হরিয়ানাতে যেখানে দেখা যাচ্ছিল যে আগে ১০ টার মধ্যে ১০ টা লোকসভা সিটই কিন্তু বেসিক্যালি বিজেপির হাতে ছিল। এখন দেখা যাচ্ছে সেটা ৫ এ ভাগ হয়ে গেছে। ৫ টা সিট কংগ্রেস জিততে পেরেছে। আমরা দেখেছি মহারাষ্ট্রের মধ্যেও কিন্তু সেই রকম কিন্তু একটা যে হাওয়া চলছিল, সেই হাওয়াটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইউজ করতে পারেনি। এছাড়াও যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, সেই জিনিসটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। যেখানে আগে ১৮ টা সিট ছিল, সেখানে এখন কমে ১০ টা না ১১ টা রয়েছে। এরপরে যদি আমরা চলে যাই বেসিক্যালি ইউপির মধ্যে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে ইউপি কিন্তু প্রধানমন্ত্রী নির্ণয় করে। ইউপিতে রয়েছে ৮০ টা সিট। ৮০ টা সিটের মধ্যে একসময় যেখানে বিজেপির হাতে ছিল ৭২ টা সিট, এখন বর্তমানে রয়েছে শুধুমাত্র ৩৩ টা সিট। এতগুলা সিটের যে মানে খামতি ঘটেছে এবং যে হ্রাস ঘটেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আরএসএস এর উপর পুরোপুরি ব্লেম দেওয়া হচ্ছিল। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছে, মানে কেন্দ্রীয় নেতৃত্বে যারা রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বাধীন যারা হয়েছে, তারা কিন্তু বেসিক্যালি হচ্ছে পুরো দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বেসিক্যালি হচ্ছে যোগী আদিত্যনাথের উপরে। যোগী আদিত্যনাথ এটা নিতে রাজি হয়নি। কারণ দেখা যাচ্ছিল যে ২ টো গুট হয়ে গিয়েছিল। অর্থাৎ ২ টো কিন্তু বেসিক্যালি জমাট বেঁধে গিয়েছিল। ২ টো মানে ভাগ হয়ে গিয়েছিল দলটার মধ্যে। বেসিক্যালি হিন্দি এবং বাংলায় মিক্সচার হয়ে যাচ্ছে। সেজন্য মাফ করবেন আমাকে। তো সেখানে দেখা যাচ্ছিল একপাশে কেশব প্রসাদ মৌর্য ছিল, একপাশে ছিল যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ ফেভারাইট ছিল বেসিক্যালি আরএসএস এর। কারণ আরএসএসই প্রতিবার কি করে হচ্ছে প্রধানমন্ত্রী কি হবে সেটা চয়ন করেন। এবং প্রধানমন্ত্রী নতুন মুখ নিয়ে আসতে চেষ্টা করেন। এবার আরএসএস দেখছে যে নরেন্দ্র মোদীর যে একটা মানে খেলা খেলছিল, যে নরেন্দ্র মোদীর যে একটা মুখ দেখে লোকে ভোট দিচ্ছিল তাকে, সেই জিনিসটা আজকে আর নেই। সেই জিনিসটা যে নরেন্দ্র মোদীর যে একটা মানে প্রভাব, যে আকর্ষণ, সেটা কিন্তু ধীরে, ধীরে শেষ হয়েছে। সুতরাং কিন্তু আরএসএস চাচ্ছিল একটা নতুন মুখ। সেই মুখ হিসেবে কাকে তুলে নিয়ে আসা হচ্ছিল? যোগী আদিত্যনাথকে। এবং চারদিকে প্রমোটও করা হচ্ছিল যে নেক্সট কিন্তু যোগী আদিত্যনাথই কি হবে? প্রধানমন্ত্রী হিসেবে গণ্য হবে। তো এটা নরেন্দ্র মোদীর ভালো লাগেনি। এবার নরেন্দ্র মোদীর সাথে যোগী আদিত্যনাথের ক্ল্যাশ হয়ে গিয়েছে। এবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মিলে কিন্তু উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী চেঞ্জ করে বসাতে চেয়েছিল বেসিক্যালি কেশব প্রসাদ মৌর্যকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু রাজনীতি ঘেঁটে ঘ হয়ে গেছিল। এরপরে যেটা রয়েছে যে নরেন্দ্র মোদী কিন্তু যে ইলেকশন রয়েছে ২০২৪ এ এবার যে লোকসভা ইলেকশন হয়েছে, তার আগে কিন্তু বেশ কিছু মানে ইন্টারভিউ দিচ্ছিল টিভির মধ্যে। টিভির মধ্যে যখন ইন্টারভিউ দিচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু তিনি প্রচুর পরিমাণে মানে ভুলভাল বক্তব্য দিয়ে গিয়েছে। ১ম এ তো তিনি বলছিল যে কংগ্রেস যদি ভোটে জিতে আসে, সেক্ষেত্রে আপনার গরু নিয়ে যাবে, আপনার কল খুলে নিয়ে যাবে, আপনার জমি-জাত সব নিয়ে নিবে। কংগ্রেস বলেছে যে এই দেশে হচ্ছে সবচেয়ে মানে সম্পদের উপর সবচেয়ে বেশি সবার ১ম যে যার অধিকার রয়েছে সেটা মুসলমানের। এমন ভুলভাল ভ্রান্তিকর বিষয় কিন্তু ছড়িয়েছিল নরেন্দ্র মোদী। এছাড়া বলছিল যে মাটন, মুরগা, মুজরা মানে এইসব জিনিস চলছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বেসিক্যালি তিনি যখন শেষের দিকে চলছিল, শেষের দিকে তিনি একটা হচ্ছে রুবিয়া লিয়াকত বলে একজন রয়েছে জার্নালিস্ট, তাকে কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছিল। যাকে সবাই পাপা কি পরি বলা হয়। ওকে? তো সেই জায়গায় আমি যাচ্ছি না। তো তাকে যখন ইন্টারভিউ দেওয়া হয়, তখন তিনি হচ্ছে নরেন্দ্র মোদী নিজে মুখে বলে যে যতদিন মানে আমার মা জীবিত ছিলেন, ততদিন মনে হচ্ছিল যে আমি বায়োলজিক্যালি। ওকে? যখন আমার মা মারা যায়, তখন আমার মনে হয় যে আমি বায়োলজিক্যালি নয়, আমি মানে
আনবায়োলজিক্যালি বলতে পারেন যে আমি মানে যেভাবে সাধারণ মানুষের জন্ম হয় সেভাবে আমার জন্ম হয়নি। অর্থাৎ তিনি বলতে চাচ্ছে যে তিনি অবতার হয়েছেন পুরোপুরিভাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা মানে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে গেছিল। সেটা রাহুল গান্ধী হোক কিংবা কংগ্রেস হোক পুরোপুরিভাবে এটা কিন্তু তারা ক্যাপচার করতে পেরেছিল। তারা বলেছিল যে প্রধানমন্ত্রী এভাবে কিভাবে বয়ান দিচ্ছে যে তিনি হচ্ছে নিজেকে ভগবান গণ্য করেছেন। এরপরে যত দিন যাচ্ছিল এবার কিন্তু ক্ল্যাশ বেড়ে বেড়ে গিয়েছিল সেটা হচ্ছে আরএসএস এর সাথে কিন্তু বিজেপির। আরএসএস এবং বিজেপির মধ্যে যখন ক্ল্যাশ বাড়ে তো দেখা যায় যে আরএসএস পুরোপুরিভাবে বিজেপি থেকে দূরে সরে যেতে চেষ্টা করে এবং সেখান থেকে দাঁড়িয়ে দেখা যায় যে মোহন ভাগবত যে রয়েছে আরএসএস প্রধান তিনি কিন্তু বয়ান দেওয়া শুরু করেন। তিনি যখন বয়ান দেন ১ম এ তিনি বলেন যে মণিপুর যে এই পরিমাণে জ্বলছে সেখানে প্রধানমন্ত্রীর যাওয়ার কথা উচিত ছিল। সেখানে কিন্তু প্রধানমন্ত্রী যায়নি সেটা খুবই ভুল কাজ করেছে। কারণ মনে, মনে কিন্তু আরএসএস এর একটা ব্যথা ছিল। মনে, মনে এখন মনে হচ্ছে যে নরেন্দ্র মোদির বিপরীতে কথা বলছে। এই আরএসএস কে মনে একটা কষ্ট রয়েছে যে তাকে কিন্তু বেসিক্যালি রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে। নরেন্দ্র মোদি তাকে রাজনীতি থেকে দূরে রেখেছে। কারণ প্রধানমন্ত্রী হতে গেলে কিন্তু সবকা সাথ সবকা বিকাশ চাইয়ে। ওকে মানে সবার সাথ লাগবে। আর আরএসএস বেসিক্যালি একটা ব্রাহ্মণবাদ পার্টি কিংবা হিন্দুত্ববাদী পার্টি। এই হিন্দুত্ববাদীতে শুধু ভারতের মধ্যে চলবে না, না? সেটা একটা নির্দিষ্ট কমিউনিটির জন্য দরকার। আর প্রত্যেক হিন্দু কিন্তু এই যে আরএসএস এর মতো হিন্দুগিরি করতে পারবে না। যে আরএসএস এর যে হিন্দুত্বটা রয়েছে এই হিন্দুত্বটার সাথে আমাদের দেশের সাধারণ জনগণের হিন্দুত্বর কিন্তু কোনো মিল নেই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে দেখা যাচ্ছিল যে নরেন্দ্র মোদী বেসিক্যালি আরএসএস কে দূরে রাখছিল এই রাজনীতি থেকে। এবার আরএসএস এর মাথাও ভড়কে গিয়েছে। আরএসএস ও বলছে যে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের থেকে হচ্ছে ভারতীয় জনতা পার্টির সৃষ্টি হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা কি করতেছি? এই রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। এবার মোহন ভাগবত যখন উল্টোপাল্টা মানে এই নরেন্দ্র মোদীর উল্টোপাল্টা বয়ানের বিরুদ্ধে যখন বয়ান দেওয়া শুরু করে তিনি ১ম এই বলেন মণিপুরে যাওয়া উচিত ছিল। এছাড়াও যেই ঘটনাটা ঘটেছে যেই জিনিসটা হচ্ছে নতুন করে দেখা গিয়েছে তিনি একটা কোট বলেছেন যে কারো নিজেকে ভগবান বলে ঘোষণা করা ঠিক নেই। বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীকে কটূক্তি করে তিনি একটা কথা বলে ফেলেছেন। বলছে যে কেউ নিজেকে ভগবান বলে ঘোষণা করতে পারে না। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদী এখন কি করবে সেই জিনিস নিয়ে একটা সম্ভাবনা খুবই মানে উপরে উঠে গেছে। কারণ ভবিষ্যতে যোগী আদিত্যনাথকে কিন্তু প্রধানমন্ত্রীর মুখ হিসাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করা যেতে পারে। এছাড়া নরেন্দ্র মোদী ৭৪ বছরের কাছাকাছি রয়েছে। আর ৭৪ বছর হলেই কিন্তু পুরোপুরি লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে যত বরিষ্ঠ নেতারা রয়েছে তাদেরকে কিন্তু মার্গদর্শন যে কমিটি রয়েছে তার আন্ডারে করে দেওয়া হয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদী কি হবে? নরেন্দ্র মোদীকে কি প্রধানমন্ত্রী থেকে সরিয়ে পাঠিয়ে তাকে হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু মার্গদর্শন মন্ডলীর মধ্যে পাঠিয়ে দিবে নাকি সেই জিনিসটা দেখার রয়েছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা একজনই করতে পারে সেটা হচ্ছে পার্টি প্রেসিডেন্ট। এবার পার্টি প্রেসিডেন্ট কি হবে? পার্টির হেড কি হবে? বিজেপি পার্টি চাইলে প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে পারে। এবার এই যে বিজেপি যে পার্টিটা রয়েছে তার অধ্যক্ষ কি হবে? প্রেসিডেন্ট কি হবে? এটা নিয়ে একটা খেলা শুরু হয়ে গিয়েছে। ১ম এ বলা হচ্ছিল যে এর কিন্তু এই পার্টির যে প্রেসিডেন্ট হবে সেটা আরএসএস এর ফেভারাইট যিনি তিনি হচ্ছে বেসিক্যালি ফড়নবিস। ফড়নবিস যিনি রয়েছে তিনি হচ্ছে মহারাষ্ট্রের পূর্বের মুখ্যমন্ত্রী ছিলেন। তো সেই ফড়নবিসকে কি করা হচ্ছে বেসিক্যালি আরএসএস এর তরফ থেকে পার্টি প্রেসিডেন্ট করার চেষ্টা করা হচ্ছে। আর বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে মানে খুব কাছের ব্যক্তি বা কিংবা পছন্দের ব্যক্তি যাকে তারা পার্টির প্রেসিডেন্ট করতে চাচ্ছে সেটা হচ্ছে অনুরাগ ঠাকুর। ওকে? এটাই সেই অনুরাগ ঠাকুর যে হচ্ছে রাহুল গান্ধীকে বলেছিল রাহুল গান্ধী মানে যার কোনো জাতের খবর নেই সে হচ্ছে জাতিগত জনগণনা করানোর চেষ্টা করছে। মানে ভুলভাল বয়ানের জন্য খুবই ফেমাস রয়েছে অনুরাগ ঠাকুর। সেইজন্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা দেখা যাচ্ছে যে পার্টির মধ্যে কিন্তু একটা কলহ সৃষ্টি হচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু আরএসএস যে বিজেপিকে মানে নরেন্দ্র মোদী এবং বেসিক্যালি হচ্ছে অমিত শাহকে যে সাইড করানোর চেষ্টা করছে সেটা জিনিসও দেখতে হবে। তার চেয়েও বড় ব্যাপার সেটা হচ্ছে রাজস্থানের টিকিট নিয়ে সেই রাজস্থানে যখন টিকিট দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু একজন বড় যে হচ্ছে বিজেপির নেতা তিনি কিন্তু পুরোপুরিভাবে ডাইরেক্ট বলে দিয়েছে যে এই যে বিজেপি যে রয়েছে এই বিজেপি যে শ্যামাপ্রসাদ মুখার্জির কিন্তু পার্টি নয় সেই যেই বিজেপিকে শ্যামাপ্রসাদ মুখার্জি কিংবা হচ্ছে বেসিক্যালি আমরা পরবর্তীকালে যখন দেখেছি হচ্ছে বিভিন্ন যে বড়, বড় নেতারা ছিল যারা বিজেপির থেকে অটল বিহারী বাজপেয়ীর কথা বলতে পারেন যে সেই সময় যে বিজেপি ছিল এই বিজেপি কিন্তু আজকে আর নেই। সেই বিজেপি কিন্তু চেঞ্জ হয়েছে। আর চেঞ্জ হয়ে কিন্তু এই চেঞ্জের পিছনে কাকে দায়ী করা হচ্ছে? দায়ী করা হচ্ছে বেসিক্যালি অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে। তো ভবিষ্যতে দেখা যাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সাথে কিভাবে ডিল করেন আরএসএস। ওকে? কারণ যেহেতু এখন বিজেপির হেড ২ জন রয়েছে এছাড়াও নরেন্দ্র মোদী কিন্তু সমস্যায় পড়ে রয়েছে। এক হচ্ছে কংগ্রেস তাকে ঘিরে নিয়েছে। আর বেসিক্যালি আরএসএস চাচ্ছে না যে কংগ্রেস কিন্তু আবার পুনরায় শাসনে আসুক। কংগ্রেস যদি পুনরায় শাসনে আসে সেক্ষেত্রে কিন্তু আরএসএস এর প্রবলেম হবে। সুতরাং আরএসএস কিন্তু ফটাফট চাচ্ছে যে প্রধানমন্ত্রী যে জায়গাটায় রয়েছে সেই প্রধানমন্ত্রীর জায়গাটা কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু কাউকে বসিয়ে সেই জায়গাটাকে কন্ট্রোল করা যায়। ফলে কিন্তু কন্ট্রোল যদি করতে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আরএসএস কিন্তু বেসিক্যালি গোটা দেশের মধ্যে নিজের প্রচার করতে পারবে। কারণ আরএসএস কিন্তু নিজের প্রচার কিন্তু বাড়াতে পারছে না খুব বেশি একটা। তো সুতরাং যে কংগ্রেস যদি সেখানে ঢুকে পড়ে সেক্ষেত্রে কিন্তু আরএসএস এর সমস্যা হয়ে যাবে। হতে পারে কংগ্রেস এই আরএসএস কে ব্যান্ড ও করে দিতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা দেখা যাবে যে বর্তমানে রাজনীতি কোন দিকে যাচ্ছে। নরেন্দ্র মোদী কি নিজের সিট বাঁচাতে পারবে? অমিত শাহ কি নিজের চাণক্য নীতি প্রয়োগ করতে পারবে? কিংবা যে বিজেপির বড়, বড় নেতারা রয়েছে তারা কি নিজেদের মধ্যে কি কলহ করে কিন্তু গোটা পার্টিটাকে নষ্ট করে দিবে সেই জায়গায় কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। সেটাই আমরা দেখব ভবিষ্যতে কি হয় কি না হয় এবং দেখব যে আরএসএস কিরকম বয়ানবাজি করছে। প্রায় ১-২ দিন পরপরই কিন্তু আরএসএস এর বয়ানবাজি আমরা লক্ষ্য করতে পারছি। জাতিগত জনগণনার ক্ষেত্রেও আরএসএস কিন্তু নিজের মতভেদ মানে বিপক্ষ জানিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাবে যে ভবিষ্যতে কি হয় কি না হয়। আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারবেন।
চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন। আজকের জন্য এতটুকুই। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।